ফুলশয্যার রাতে রাজ যখন মৌকে বলল, এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও, রাজের কথাটা মইয়ের কলিজায় গিয়ে বিঁধল। মা মরা মেয়েটা ফুলশয্যার রাতে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, এটা কখনো ভাবে নাই সে। হাতের কাঁচা মেহেদির সাজ অপরূপা লাগছে মেয়েটাকে। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি টপ করে কাগজটার উপরে পড়ল। জীবনটা সত্যিই অদ্ভুত। 4 ঘন্টা আগে যেমন একটি কাগজে সাইন করে নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছিল, আর এখন একটা সাইন করে সেই সম্পর্কটা প্রাণহীন হয়ে গেল। এদিকে সাইন করা কাগজটা হাতে নিয়ে রাজ বলল, সরি মৌ, আমার কিছু করার নাই। পরে যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাই ঝামেলা আগেই মিটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমার সাইনটা বাকি রাখলাম। চুক্তি যখন শেষ হবে, আমার সাইনটা দিয়ে কাগজটা পরিপূর্ণ করব। মৌ কিছু না বলে মাথাটা নিচু করে আছে। বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। জীবনে কাউকে কোনোদিন ভালোবাসেনি, নিজের স্বামীকে সবটা দিবে বলে, কিন্তু আজও স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল। রাজ মৌয়ের পাশে থাকা বালিশটা নিয়ে যখনই খাট থেকে নামতে যাবে, তখনই খেয়াল করলো বিছানায় রক্ত। রক্ত দেখে খানিকটা আঁচ করতে পারলো বিষয়টা কি। মৌকে বসে থাকতে বলে বের হয়ে গেল। মৌ বিছানায় বসে বসে ভাবছে জীবন নামক বহুতার নদীর কথা। এ নদীর শেষ কোথায়? বান্ধবীদের কাছে শুনেছে বাসর রাতে এই হয় সেই হয়, আর আমার রাজকেই আর কী বা দোষ দেব? আমি নিজের ইচ্ছায় চুক্তির বিয়ে করেছি, যদিও রাজ আর আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় খেয়াল নেই। রাজ ফার্মেসি থেকে প্যাড নিয়ে এসে রুমে ঢুকতেই দেখে মৌ ঘুমাচ্ছে। জানালা দিয়ে জ্যোৎস্না এসে মৌয়ের চাঁদ মাখা মুখটাতে ভর করছে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো রাজকন্যা। রাজ মৌকে ডাক না দিয়ে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে থাকতে থাকতে রাজ সুমাইয়াকে ফোন দেয়। দুবার রিং হতেই সুমাইয়া ফোন ধরে বলে, হ্যালো জান, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আর হ্যাঁ আর হ্যাঁ, তোমার কথা মতো মাকে খুশি করার জন্য বিয়ে করেছি। মেয়েটাও রাজি হয়েছে। আচ্ছা, 6 মাসের মাঝেই কিন্তু দেশে ফিরবে। আচ্ছা সুইটহার্ট, আমাকে ভুলে যেও না। এখন রাখছি, বাই। আচ্ছা, টেক কেয়ার। সকালবেলা পাখির কিচিরমিচিরে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখনই উঠতে যাবে, ঠিক তখনই কে যেন বারবার দরজায় নক করছে। রাজ তাড়াহুড়া করে বালিশ আর চাদর বিছানায় রাখে। মৌয়ের দিকে তাকিয়ে দেখে মৌ এখনও ঘুমাচ্ছে। রাজ মৌকে ডাক না দিয়ে দরজা খুলতেই দেখে চিত্তা চা নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে চাঁদ কোন দিকে উঠলো যে আমার বোন আমার জন্য চা নিয়ে আসলো? অ্যাঁ, চা দেখলেই মনে হয় তোমার জন্য নিয়ে আসছি। আসলে আমি চা তো ভাবির জন্য নিয়ে আসছি। ঋত্য চা নিয়ে দেখে মৌ উঠে পড়েছে। মৌয়ের কাছে চাটা রেখে বলল, ভাবি তোমার চা। তুমি চা নিয়ে আসছো কেন? আর আমি সকালে চা খাই না। তো কি হয়েছে, এখন থেকে খাবে? আচ্ছা। চা খেয়ে মৌ যখন শাওয়ার নিতে যাবে, এমন সময় রাজ মৌয়ের হাতটা ধরে ফেলল। মৌ রাজের হাতের স্পর্শে কেমন যেন কেঁপে উঠল। লজ্জামাখা দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ প্যাডটা মৌয়ের হাতে দিয়ে বলল, আমি তোমার স্বামী। আশা করি এসব কিছু গোপন রাখার দরকার নেই। আমি কাল রাতেই বুঝতে পেরেছি তোমার পিরিয়ড হচ্ছে। মৌ রাজের মুখে এমন কথা শুনে লজ্জায় জড়সড় হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। ভালোবাসায় যায়। মৌ রাজকে যতই দেখে ততই মুগ্ধ হয়, ঠিক তার কল্পনার পুরুষটার মতো। মৌ ঘুমালেই একজনকে স্বপ্ন দেখতে, আর সেই স্বপ্নটা যে এভাবে সত্যি হবে সে কোনোদিন ভাবতে পারে নাই। মৌ শাওয়ার শেষ করে গোলাপি রঙের একটা শাড়ি পরে যখন রুম থেকে বের হবে, তখন পিছন থেকে রাজ ডেকে বলল, কি সবাইকে তোমার মেদহীন পেট দেখাবে নাকি? নাকি তোমার নাভি দেখিয়ে আমাকে মুগ্ধ করতে চাইছো? এসব বাজে মেয়েরা করে। মৌ রাজের কথা শুনে কাঁদো কাঁদো ভাবে বলল, কি করব, আমি শাড়ি পরতে পারি না। একটু পরিয়ে দেবে? কাছে আসো। শাড়িটাও পরতে পারো না? কি পারো? রাজ ধমক দিয়ে মৌকে শাড়ি পরানো শিখিয়ে দিল। শাড়ি পরা শেষ হলে মৌ দেখে রাজের মা বলে উঠল, বৌমা তুমি রান্নাঘরে আসছো কেন? কেন মা, আপনি আসতে পারলে আমি কেন পারবো না? মা, আমি আপনার মেয়ের মতো, আপনি এইসব আর করবেন না। ধুর পাগলি, আয় একসাথে রান্না করি। মৌ খুশি হয়ে যায়। সত্যি মায়ের আদর বোধহয় এমনই হয়। এদিকে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। 2 মাসে মৌ রাজের পরিবারের একজন হয়ে যায়। পরিবারের প্রতিটা মানুষ মৌকে ভালোবাসে, শুধু রাজ ছাড়া। মৌ জানে রাজের হৃদয়ে শুধু সুমাইয়ার বসবাস, আর তাকে বিয়েটা করেছে শুধু তার মায়ের জীবন বাঁচাতে। ওই সময় যদি ওর মায়ের কথা না শুনতো,
তাহলে অনেক বড় বিপদ হয়ে যেত। মৌ রাজকে যতই দেখে ততই বিমোহিত হয়, কারণ মৌ হয়তো আগে এমন কোনো পুরুষ দেখেনি। প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা, নীল রঙের শার্ট পরলে যে কোনো মেয়েই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। রাজের এক বান্ধবীর বিয়েতে রাজ মৌকে নিয়ে দাওয়াত খেতে যাবে বলে মৌকে রেডি হতে বলে। মৌ যখন রেডি হওয়ার জন্য চলে যাচ্ছে, তখন রাজ মৌকে ডাক দিয়ে তার হাতে একটা প্যাকেট তুলে দেয়। মৌ খানিকটা অবাক হয়ে বলে, কি এটাতে? খুলে দেখো। মৌ খুলে দেখে যে একটা শাড়ি। মৌ শাড়ি দেখে যতটা না খুশি হয়েছে, তার চেয়ে বেশি মন খারাপ করেছে। মৌয়ের মন খারাপের কারণটা রাজ বুঝতে পেরেছে, কারণ রাজ জানে মৌ ঠিক মতো শাড়ি পরতে পারে না। তার ওপর বিয়ে বাড়িতে যাচ্ছে, তাই মৌকে বলল, কি হলো, শাড়ি পছন্দ হয়নি? হয়েছে। তো শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমি পরতে পারি না শাড়ি। রাজ মজা করার জন্য বলল, তো কি পারেন খেতে? আপনার মা আপনাকে শাড়ি পরাও শেখায়নি, যেখানে ক্লাস 5-এর মেয়েরাও শাড়ি পরতে পারে। কি করব? আমার মাকে আমি দেখিনি, বাবার কাছে শুনেছি আমাকে জন্ম দেওয়ার সময় মা মারা গেছে, দুধটাও খেতে পারেনি। আর মা মরার জন্য বাবা 1 বছর আমার মুখটা পর্যন্ত দেখেনি। বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো। বাবার ধারণা ছিল আমার জন্যই মা মারা গেছে। রাজ স্পষ্ট দেখতে পেল ময়ের চোখের কোণে পানি। কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি শাড়ি পরার কথাটা ওর মাকে টেনে বলা উচিত হয়নি। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে আসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। মৌ কিছু না বলে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে টাওয়ালটা পরে যখনই রুমে আসছে, এসেই দেখে রুমে রাজ। দেখেই থরথর করে কাঁপতে লাগলো। লজ্জায় মৌয়ের গাল মুখ লাল হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌ বলল, আপনি রুমের বাহিরে যান, আমি শাড়ি পরে আসছি। মৌ রাজকে জোর করে বাহিরে বের করে দিয়ে কোনো রকম শাড়ি পরল। রাজ রুমে এসে দেখে লুঙ্গির মতো শাড়ি পরেছে মৌ। সে হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। মৌকে ডাক দিয়ে বলল, কাছে আসো। আর এভাবে শাড়ি পরে? আসবো না, আপনি পচা। তখন বসে থেকে সব দেখে নিয়েছেন, আপনি এত লুচু কেন? ধ্যাত, মেয়ে মানুষের এই একটাই সমস্যা, উপকার করতে গেলেই ভাবে লুচ্ছামি করছে। আর তুমি যেভাবে লুঙ্গি পরেছো না, ছেলেরা এর চেয়ে ভালো লুঙ্গি পরে। এখন কাছে আসো। মৌ অনিচ্ছার সত্ত্বেও রাজের কাছে আসে। রাজ এক টান দিয়ে শাড়িটা খুলে ফেলে, সুন্দর করে কুচি দিয়ে সুন্দর করে আবার পরিয়ে দেয়। রাজ শাড়ি পরিয়ে দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে দেখে মুখটা সূর্যের মতো লাল আকার ধারণ করছে, চোখ দুটো বন্ধ, আর মুখ দিয়ে বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। রাজ আজকে বুঝতে পারল, সত্যিই লজ্জা নারীদের ভূষণ। লজ্জা পেলে মেয়েদের এত সুন্দর লাগে, তার ধারণার তীত ছিল বিষয়টা। রাজ মৌয়ের গায়ে টাচ করতেই মৌ চমকে ওঠে। এই কি হলো, ভয় পেলে নাকি? তোমার শাড়ি পরা শেষ। যদি ময়দা মাখতে হয় তাহলে আর একটু লেট করতে পারো। মৌ রাজকে কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে চলে গেল। আয়নার সামনে বসে কাজলের কৌটাটা থেকে এক বিন্দু কাজল নিয়ে চোখের ভ্রুতে লাগিয়ে নিল। কপালের ঠিক মাঝখানটায় কালো রঙের একটা ছোট্ট টিপ বসিয়ে বের হয়ে গেল রুম থেকে। রাজ ময়ের থেকে চোখ ফেরাতে পারছে না। কিন্তু না, ময়ের দিকে নজর দেওয়া যাবে না। আমার যা ভালোবাসা সব আমার প্রিয়তমা সুমাইয়ার জন্য। রাজ গাড়িতে বসেই সুমাইয়ার সাথে কথা বলছে। মৌ পাশে বসে আছে। মৌ জানে রাজ তার না, সে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য চুক্তিবদ্ধ। বলতে গেলে রক্ষিতা। ঠিক রক্ষিতা বলা চলে না, কারণ 3বার কবুল পড়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়েটা করেছে। সুমাইয়ার সাথে রাজের রোমান্টিক কথাগুলো ময়ের হৃদয়ে এসে আঘাত করছে। সমুদ্রের ঢেউ যেমন তীরে এসে আঘাত করে, ঠিক তেমনই রাজকে যখন সুমাইয়া ফোনেই কিস করে, তখনই ময়ের চোখের কার্নিশ বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সদ্য কাজল দেওয়া চোখটা আষাঢ়ের সময় যেমন নদী টুইটুম্বুর থাকে, তেমনই হয়ে আছে। দেখতে দেখতে বিয়ে বাড়ি এসে পড়ে। বিয়ে বাড়িতে একটা ছেলে মৌকে দেখেই বলে ওঠে, ইস, মালটা সেই। ছেলেটার কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। বিয়ে বাড়ি সবার সামনে ছেলেটার গালে চড় বসিয়ে দিয়ে বলে, এটা আমার স্ত্রী, কোনো বাজারের পণ্য নয়। ভবিষ্যতে কথা বলার আগে ভেবে বলবি। আর এখানে প্রতিটা মেয়েই কারো না কারো মা, বোন বা স্ত্রী। তোর ঘরে যেমন মা বোন আছে, তেমন সবারই ঘরে আছে। ভবিষ্যতে কোনো মেয়েকে মাল বলার আগে নিজের মা বোনের চেহারাটা মনে করবি, দেখবি মুখ দিয়ে আর মাল কথাটা আসবে না। রাজ মৌকে নিয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ আজ অনেক খুশি, কারণ রাজ তাকে স্ত্রী বলে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে। রাত্রেবেলা যখন রাজ বালিশ নিয়ে সোফাতে যাবে, এমন সময় মৌ রাজের হাতটা ধরে ফেলে। হাত ধরলে কেন? আজ সোফাতে না গেলে চলে না?
আমরা তো স্বামী স্ত্রী, তোমার প্রতি আমারও তো একটা অধিকার রয়েছে। আমরা স্বামী স্ত্রী, তবে বাহিরের লোকেদের কাছে, কিন্তু ঘরের ভেতরে না। তুমি হয়তো চুক্তির কথা ভুলে যাচ্ছ। আমি বিয়েটা করেছি শুধু মায়ের খুশির জন্য। আর সোমাইয়ার বিদেশ থেকে আসতে দেরি হবে বলে মাকে এই অবস্থা সোমাইয়ার কথা বললে কখনোই মেনে নিত না। আর তুমি তো টাকা নিয়েছো, তুমি এটাও বলতে পারবে না আমি তোমাকে ঠকাচ্ছি, কারণ তুমি নিজের ইচ্ছাতেই রাজি হয়েছো সব শর্ত মানতে। মৌ আর কিছু বলতে পারে না, রাজের হাতটা ছেড়ে দেয়। চোখের পানি কোনো বাধা মানছে না। তার ভাগ্যটা কি এতটাই খারাপ ছিল, যার জন্য ছোটবেলায় মা মারা যায়, বিয়ের পরে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়, বাবা নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না, আর স্বামী পেয়েছে তাও কন্টাকে। এইসব ভেবে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের আজান শুনে মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ রাজের কাছে গিয়ে দেখে রাজ ঘুমাচ্ছে। রাজের ঘুমন্ত চেহারাটা মৌয়ের কাছে খুব মায়াবী লাগছে। ছেলেদের চেহারা যে এত মায়াবী হয় তার জানা ছিল না। মৌ রাজের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে রাজের কপালের ঠিক মাঝখানটায় একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। রাজ জেগে ওঠে। তুমি এখানে? আজান দিয়েছে, নামাজ পড়বে না? রাজ মৌয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলে, তোকে কতদিন বলছি আমাকে রাতে নামাজের জন্য ডাকবি না, অযথা আমার ঘুমটা নষ্ট করতে আসিস। সকালে আমার অফিস আছে, যা তোর মন চাইলে তুই গিয়ে পড়। মৌ কোনো শব্দ না করে অজু করতে চলে যায়। মৌ যখন নামাজ পড়ে মোনাজাতে বসে আছে, তখন হঠাৎ রাজের মনে হলো কাজটা কি সে ঠিক করলো? নামাজ তো আমার ভালোর জন্যই, ধুর মেয়েটাকে আরও মারলাম। রাজের কেন জানি ভীষণ খারাপ লাগছে। তাই সে ঘুম থেকে উঠে যখন বেলকনিতে গিয়ে দাঁড়াবে, এমন সময় পাশের রুম থেকে কারো চাপা কান্নার আওয়াজ পেল। রাজ রুমে উকি দিতেই দেখে মৌ নামাজের মোনাজাতে কাঁদছে, আর কি যেন বলছে। রাজ একটু খেয়াল করে শুনতে পেল যে মৌ বলছে, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমি যে ওর সাথে জান্নাতে থাকতে চাই, তুমি হেদায়েত না দিলে কে হেদায়েত দেবে? এই পৃথিবীতে তো একটি গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তুমি আমার স্বামীকে কবুল করে নাও। ও আল্লাহ, নামাজের কথা বলেছি বলে আমাকে চর মেরেছে, তুমি কিছু মনে করো না, আমাকেই তো মেরেছে। স্বামী স্ত্রীকে মারতেই পারে, এতে করে তুমি মন খারাপ করো না। আমার স্বামীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আমি তাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। ও আল্লাহ, জন্মের সাথে সাথে মাকে নিয়ে নিয়েছো, তোমার কাছে কোনো অভিযোগ করিনি, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত করেছো, তবুও তোমার কাছে কোনো অভিযোগ করিনি। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, তার সাথে যেন জীবনের বাকি দিনগুলো কাটাতে পারি, তার পায়ের নিচেই যেন থাকতে পারি। মোনাজাত শেষ করার আগে রাজ রুমে চলে এসে শুয়ে পড়ল। মৌ যখন নামাজ শেষ করে রুমে ঢুকলো, এমন সময় রাজ স্পষ্ট খেয়াল করলো ভোর রাতে তার থাপ্পড়ের দাগ গালে ভেসে আছে। 5টা আঙ্গুল স্পষ্ট বোঝা যাচ্ছে। মৌ আজ শাড়ি পরেছে, শাড়ি পরতে পারে না তাও আজ লম্বা ঘোমটা টেনে চরের দাগটা আড়াল করে রেখেছে। রাত সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়, অফিসে কাজ করছে। এমন সময় মৌয়ের কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবে? খেয়েছো তুমি? না, খাবো। আচ্ছা খেয়ে নাও। আর আমার আজ টাকা লাগবে 1 লাখ। এত টাকা দিয়ে কি করবে? আমি তো চুক্তির টাকাটাই চাইছি। ও আচ্ছা, লকারের চাবি আছে বিছানার নিচে, ওখান থেকে চাবি নিয়ে আলমারি থেকে 1 লাখ টাকা নেবে। আচ্ছা। মো ফোন কেটে দিলে রাজ ভাবতে থাকে, টাকার জন্য মেয়েরা কি না করতে পারে। রাতে যতটুকু ভালো মনে করেছিলাম, দুপুরে তার পরিচয় দিল কতটা ভালো। সত্যি মেয়েরা ক্ষণে ক্ষণে রং পাল্টায়। ধুর, কি সব ভাবছি। লাঞ্চের সময় রাজ ক্যান্টিনে যখন সকল কর্মচারীদের সাথে খেতে যায়, ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রাজ ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, জান তুমি কোথায়? রাজ ফোনের নাম্বারটা আবার দেখে বলল, ও মাই সুইট হার্ট, তুমি দেশে এসেছো? আমাকে একটা ফোন তো দিতে পারতে, সারপ্রাইজ। তাই বুঝি? হ্যাঁ তাই। তুমি বাইরে বের হও। আচ্ছা। রাজ বাহিরে বের হতেই সোমাইয়া রাজকে এসে জড়িয়ে ধরে। রাজ সোমাইয়াকে দেখে চমকে যায়। এই সোমাইয়া, রাস্তা তো, এভাবে জড়িয়ে ধরে আছো? সবাই তো ফ্রিতে সিনেমা দেখছে। ধ্যাত, তোমাকে ধরবো না তো কাকে ধরবো বলো তো? হ্যাঁ, আমাকেই ধরবে, তবে এখানে না। আর এটা আমেরিকা না, বুঝলে সুইট হার্ট? বুঝলাম। চলো আজ সারাদিন শহর চষে বেড়াবো।
রাজ আর সুমাইয়া সারাদিন ঘুরে সন্ধ্যায় ডিস্কোতে চলে যায়। এদিকে রাজ ডিস্কোতে গিয়ে ড্রিঙ্ক করে। সুমাইয়া রাজের সাথে ডেট করার জন্য গোপনে ড্রিঙ্কের সাথে যৌন উত্তেজনার ঔষধ মিশিয়ে দেয়। রাজ আর সুমাইয়া দুজন যখন একটা রুমের ভেতর, সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। হঠাৎ সুমাইয়ার ফোন ক্রিং ক্রিং করে বাজতে থাকে। ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বলল, ম্যাডাম আঙ্কেল স্ট্রোক করেছে, আপনি হসপিটালে আসেন। সুমাইয়া ফোনটা পিক করেই রাজকে নিয়ে হোটেল থেকে বের হয়ে পড়ে। রাজকে বাসায় যেতে বলে। সুমাইয়া গাড়ি করে হসপিটালে চলে যায়। এদিকে বাসায় আসতে আসতে রাজের মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। বাসায় এসেই দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। মৌ দরজা খুলে দিয়ে বলে, কি ব্যাপার, তুমি তো এত রাত করো না, আজ এত দেরি করলে কেন? রাজ দরজাটা লাগিয়ে দিয়ে বলল, পার্টিতে গিয়েছিলাম, অফিসে ভাইয়াররা এসেছিল। ও আচ্ছা, খাবে আসো। না, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। রাজ যখন শুয়ে পড়বে এমন সময় মৌ গিয়ে চুল আঁচড়াতে লাগলো। মৌ এমনিতেই শাড়ি ঠিক রাখতে পারে না, আর কেন জানি শাড়িটা শরীরের স্পর্শকাতর জায়গা থেকে সরে যায়। এদিকে রাজের শরীরটা কেমন যেন লাগছে। মৌকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। রাজ এবার আর সহ্য করতে পারলো না, মৌকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো। এই কি হচ্ছে? রাজ কিছু না বলে মৌকে বিছানায় শুয়ে দেয়। মৌ অনেকটা ঘাবড়ে যায়। কি হচ্ছে রাজ, কি করছো তুমি? তুমি পাগল হলে? আমি তো তোমাকে দেখেই পাগল হয়েছি প্রিয়তমা, আর তুমি আমার স্ত্রী। তো তুমি তো বলেছিলে। মৌয়ের কথা শেষ করার আগে রাজ মৌয়ের ঠোঁট দুটো বন্ধ করে দেয়। তারপর দুজন ভালোবাসার সাগরে হারিয়ে যায়। পরের দিন সকালে মৌ ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে এসে দেখে রাজ দাঁড়িয়ে আছে। কিছু বলবে? মৌ, কাল রাতের জন্য সরি, আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করিনি। ড্রিঙ্কস করেছিলাম তাই মাথা ঠিক ছিল না, ভুল করেছি, ক্ষমা করে দাও আমায়। আর এই নাও পিল, পিল খেলে কনসিভ হওয়ার চান্স থাকবে না। এই নাও পানি। মৌ কিছু বলতে পারছে না, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কি হলো, তুমি কাঁদছো কেন? সরি বলছি তো, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। মৌ অনিচ্ছার সত্ত্বেও হাঁ করলো। রাজ মৌয়ের মুখে একটু পানি দিয়ে কয়েকটা পিল মৌয়ের মুখে তুলে দিল। মৌয়ের কাছে মনে হচ্ছে যত্ন করে তার মুখে কেউ বিষ তুলে দিচ্ছে, এতটা কষ্ট লাগছে। মনে হচ্ছে কেউ বিষ খাইয়ে দিলেও এতটা কষ্ট লাগবে না। রাজ মৌকে পিল খাইয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচল। যাক, বাঁচা গেল। নিজের ভুলের জন্য কি বোকামিটাই না করেছিলাম। মৌ বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। এ কান্না দেখার মানুষও তার নেই। এদিকে কাজের মেয়েটা এসে মৌকে ব্রেকফাস্ট করার জন্য ডেকে গেল। মৌ কোনো রকম বিছানা থেকে নেমে সকলের সাথে ব্রেকফাস্টে অংশগ্রহণ করলো। মৌয়ের পেটে কিছুই যাচ্ছে না, এটা রাজের মা মিসেস হাফসা খেয়াল করলো। কি রে মা, তুই তো কিছুই খাচ্ছিস না। কই না তো। খাচ্ছি তো মা, তা তো দেখতেই পাচ্ছি। আর এই যে বাবা রাজ, আমি আর কতদিন বাঁচি? আমি কি নাতি নাতনির মুখ দেখতে পারবো না? মৌয়ের শাশুড়ির কথাগুলো শুনে মৌয়ের আরও বেশি কষ্ট হতে লাগলো। এই সংসারটা যে তার বড্ড পরিচিত, মানুষগুলো আপন হয়ে গেছে, কোনো দিন তো এভাবে কারো আদর পায়নি। কিন্তু তাদের কোনো আশাই সে পূরণ করতে পারবে না। রাজ মাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে পড়ল। কিরে বাবা, খেলি না? ওহ মা, অফিসে কাজ আছে, খেয়ে তো যা। না মা, যতটুকু খেয়েছি এতেই হবে। আচ্ছা সাবধানে যাস। আচ্ছা মা, আসি। রাজ বাসা থেকে বের হয়ে সুমাইয়াকে ফোন দিল। দুবার রিং হতেই সুমাইয়া ফোনটা ধরে বলল, হ্যালো জান, তুমি কোথায়? এই তো অফিসে যাচ্ছি। ও আচ্ছা, শোনো বাবা অসুস্থ, তুমি কি বাসায় আসবে? ও নো, তুমি আগে বলবা না? কি হয়েছে বাবার বলো। আরে স্ট্রোক করেছিল, এখন অনেকটাই সুস্থ। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। রাজ তাড়াহুড়া করে সুমাইয়াদের বাসায় চলে যায়। সুমাইয়ার বাবা রাজকে দেখেই কাছে টেনে নেয়। বাবা, তুমি যেন কি করছো? এই তো আঙ্কেল, বাবার কোম্পানি দেখাশোনা করছি। ও আচ্ছা। সুমাইয়া মামনি রাজ বাবাজিকে নিয়ে উপরে যাও। সুমাইয়া রাজকে নিয়ে সোজা উপরে চলে যায়। সুমাইয়াকে আজ অনেকটা সুন্দর লাগছে। সুমাইয়া রাজের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এভাবে কিছুক্ষণ নীরব থেকে সুমাইয়া রাজকে বলে, কি হলো, এমন করে তাকিয়ে কি দেখছো? আমার রাজকুমারীকে দেখি। আমার কাছে দেখার কি আছে? আগে দেখোনি? দেখেছি, তবে তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। জানি না তুমি কোন মায়ায় ফেলেছো আমায়। পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি আমার হৃদয়ের আকাশে দীপ্তিমান। তাই বুঝি? হ্যাঁ তাই।
আচ্ছা লাভ ইউ, একটু জড়াইয়া ধরি। আমার বুঝি লজ্জা করে না, তাই বুঝি আপনার এত লজ্জা? তাহলে রাস্তায় জড়িয়ে ধরেছিলে কেন? কি হয়েছে তাতে? এবারও ধরছি, এই বলে সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। রাজও সুমাইয়াকে জড়িয়ে ধরে। সুমাইয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সুমাইয়ার সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। সুমাইয়া রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে। সুমাইয়া রাজকে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যেতে চাচ্ছে। যে কাজটা রাজের করার কথা সেটা করছে সুমাইয়া, কিন্তু কি হচ্ছে রাজ কিছুই বুঝতে পারছে না। বিয়ের আগে এসব ঠিক না, এটা রাজ খুব করে বুঝতে পারছে। তাই সুমাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুমাইয়া খানিকটা অভিমান সুরে বলল, কি হয়েছে জান, তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কেন? সুইটার, আমি তো তোমাকেই বিয়ে করব। আর বিয়ের আগে এসব করা শরীয়ত সম্মত না। আমি চাই না তোমাকে অপবিত্র করতে। তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আমার ভালোবাসার সমস্তটা বিলিয়ে দেব। সুমাইয়া কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এদিকে সুমাইয়ার কাছে মনে হচ্ছে সমস্ত শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। রাজ ব্যাকডেট ছেলে। কি হলো, তুমি চোখ বন্ধ করে কি ভাবছো? কিছু না জান, তবে তোমাকে পেয়ে সত্যিই আমি ভাগ্যবতী। আচ্ছা সুইটহার্ট, আমার যে যেতে হবে। রাজ বিকেলে বাসায় এসে দরজা নক করতেই মৌ দরজা খুলে দেয়। দরজা খুলে রাজকে দেখে অনেকটা চমকে যায়। রাজ এই সময়ে রুমে আসতে আসতে মৌ রাজকে বলল, আজ কি আপনার শরীর খারাপ লাগছে? এত তাড়াতাড়ি বাসায় এসে পড়লেন যে? না, ভালো লাগছিল না তাই এসে পড়লাম। ও আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য লেবুর শরবত করে আনছি। মৌ রাজের জন্য লেবুর শরবত এনে যখন রাজের দিকে তাকায়, তখনই তার গ্লাসটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। রাজের শার্টে মৌ স্পষ্ট দেখতে পাচ্ছে লিপস্টিকের দাগ। মৌয়ের বুঝতে বাকি রইল না রাজ কোথায় থেকে আসলো। মৌয়ের বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। সে জানে রাজ তার নয়, তবুও কেন এত কষ্ট লাগছে? মানুষটাকে সে কি ভালোবেসে ফেললো? এদিকে দিন যতই যাচ্ছে রাজের মেজাজ ততই খারাপ হচ্ছে। ঠিকমতো বাসায় ফেরে না, রাত করে ফেরে। রাজের মা মিসেস হাফসা কিছু জিজ্ঞেস করলে মৌ বলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। রাত প্রায় 1টা, এখনও রাজ আসছে না। বারবার ফোন করছে মৌ, কিন্তু বারবার পরিচিত কণ্ঠের কেউ একজন জানান দিচ্ছে, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেটা এই মুহূর্তে বন্ধ আছে, পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। মৌয়ের খুব ভয় হচ্ছে রাজের কিছু হলো না তো। মৌ 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। মৌয়ের যখনই কোনো বিপদ হয় তখনই সে নামাজে দাঁড়িয়ে যায়, কারণ সে আল্লাহর ওপর সকল অবস্থার ভরসা রাখে। মৌ নামাজ শেষ করে খাটে এসে বসতেই কে যেন দরজায় নক করে। মৌ দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। কি হলো জান, তুমি দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। মৌ দরজা লাগিয়ে দিয়ে রাজকে নিয়ে তাদের রুমে এসে পড়ে। এই অবস্থায় রাজের মা রাজকে দেখলে খুব কষ্ট পাবেন। রাজ মৌকে জড়িয়ে ধরে খাটে শুয়ে দেয়। রাজের মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ আসছে। মৌয়ের বুঝতে বাকি রইল না রাজ আজও নেশা করে এসেছে। রাজ মৌকে বুকের সাথে জাপটে ধরে বলে, বউ, আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না, ভালোবাসি তোমায়। মৌ রাজকে ছাড়াতে গিয়েও পারে না। রাজ মৌয়ের গা থেকে শাড়িটা আস্তে আস্তে খুলতে থাকে। মৌ কেমন যেন কেঁপে ওঠে। তার মনে হচ্ছে শরীরে কেউ কারেন্ট লাগিয়ে দিয়েছে। রাজের প্রতিটা স্পর্শে মৌকে পাগল করে দিচ্ছে। মৌ সহ্য করতে না পেরে রাজকে জড়িয়ে ধরে। রাজ মৌয়ের বুকেই ঘুমিয়ে যায়। সকালবেলা রাজের ঘুম ভাঙতেই রাজ দেখে মৌ তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌয়ের আধখোলা শাড়ি ফ্লোরে পড়ে আছে। মৌকে রাজ বুক থেকে সরাতে পারছে না। রাজ মৌকে এভাবে দেখে অনেকটা রেগে যায়। মৌকে 2বার জোরে জোরে ডাক দিতেই মৌ ঘুম থেকে উঠে ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? কিছু হয়নি। আর হ্যাঁ, তুই ভেবেছিস কি তোর বুকের কাপড় মাটিতে ফেলে রাখলেই আমি তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। মৌ শাড়িটা গাতে পেঁচাতে পেঁচাতে বলল, কাল রাতে আপনিই তো জোর করে আমার শাড়ি খুলছেন। ঠাস, লজ্জা করে না? তুই যদি নগ্ন হয়েও থাকিস এই রাজ তোর দিকে ফিরেও তাকাবে না। তোর শাড়ি খোলা তো দূরের কথা, আমার সম্পত্তির লোভে তুই প্রেমের জালে ফাঁসাতে চাস আমায়। এই জন্যই তো বাসর রাতে তোর সাইন নিয়ে নিয়েছিলাম ডিভোর্স পেপারে। মৌ কিছু না বলে শুধু 2 চোখে অশ্রু ঝরাতে লাগলো। এদিকে রাজ চলে গেলেই মৌ 2বার করে বমি করে দিল। মাথাটা কেমন যেন ঘুরছে। বিকেলবেলা বাইরে যাওয়ার নাম করে হসপিটালে গিয়ে ডাক্তারকে সব কিছু খুলে বলল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল, খুশির খবর, আপনি মা হতে চলেছেন। ডাক্তারের কথাটা আনন্দের হলেও মৌয়ের চোখে অজান্তেই জল এসে ভর করলো। কি হলো, আপনি কাঁদছেন কেন? ম্যাডাম, খুশিতে চোখে জল এসে গেছে। ও আচ্ছা, আর হ্যাঁ,
সব সময় সচেতন থাকবেন। ধন্যবাদ, আমি এখন আসি। আচ্ছা। মৌ হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। মৌ বাসায় এসে ভাবতে থাকে কাজটা সে কি ঠিক করলো। রাজের না করা সত্ত্বেও বেবিটা সে নিল। মৌ কিছু ভাবতে পারছে না। রাজ যদি শোনে সে প্রেগনেন্ট, সে কি ভাববে। রাজকে কোনোভাবেই প্রেগনেন্টের কথা বলা যাবে না। বলা যাবে না। সেদিন যখন রাজ পিল দেয় তখন সে পিল না খেয়ে মুখে রেখে দেয়, আর যখন রাজ চলে যায় তখন মুখ থেকে পিল ফেলে দিয়েছে। এ কথা শুনলে সে কি অনেক রাগ করবে। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে যায়। রাজ যদি বাবার পরিচয় না দেয় সবাই কি বলে ডাকবে। এসব ভাবতে ভাবতে বুক ফেটে কান্না আসে মৌয়ের। বিকেলবেলা আসরের নামাজ পড়ে মৌ যখন বসে আছে বিছানায়, এমন সময় ঋতু আর রাজের মা আসলো। মৌ দাঁড়িয়ে সালাম দিয়ে বলল, মা কিছু বলবেন? হুম। ঋতুর কলেজ ছুটি, আর ওইদিকে আমার ভাইটাও অসুস্থ। সকালে রাজকে বলেছিলাম সবাই মিলে যাব, আর রাজ তো যেতে পারবে না। ওইদিকে বাড়ির কাজের মহিলাটাও ছুটি নিয়েছে। ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু নিতে পারছি না বৌমা। আরে মা, আপনারা যান। রাজকে ছেড়ে আমি কিভাবে যাব? সত্যিই বৌমা, তোমাকে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে। ওইদিকে ভাইটাও ছাড়ছে না, নাছোড়বান্দা, যেতেই বলেছে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে মা, আমরা তাহলে যাই। আর হ্যাঁ, মন খারাপ করো না মা, আর রাজকে দেখে রেখো। আচ্ছা। এদিকে ঋতু আর রাজের মা চলে গেল। মৌ রান্না করে রাজের জন্য অপেক্ষা করছে। রাজ রাতে এসে দেখে মৌ খাবার টেবিলে ঘুমিয়ে গেছে। মৌকে ডাক দিতে গিয়েও ডাক দিল না। রাতের কথা ভেবে মনটা খারাপ হয়ে যায় রাজের, তাই মৌকে ডাক না দিয়েই শুয়ে পড়ে। রাত 12টার দিকে যখন মৌয়ের ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙতেই দেখে রাজ ঘুমাচ্ছে বিছানায়। পা থেকে জুতাটাও খোলে নাই। মৌ খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখে খাবার যেমন রাখা আছে তেমনই আছে। রাজ খাবার খায়নি। মৌ খাবারটা এভাবে রেখে রাজের পা থেকে জুতা খুলে পায়ে একটা চুমু দিয়ে বলল, আমি কতই না ভাগ্যবতী হতাম যদি তোমার পায়ের নিচে একটু স্থান পেতাম সারা জীবনের জন্য। এ বলে পা জোড়া বুকে জড়িয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে কখনো যে পায়ের কাছে ঘুমিয়ে যায় খেয়াল নেই। ফজরের আজান হচ্ছে। আজান শুনে ঘুম ভেঙে যায় ময়ের। ঘুম থেকে উঠে অজু করে নামাজে যাওয়ার আগেই ভাবলো রাজকে ডেকে দেই। আমি চাই না আমার স্বামী জাহান্নামী হোক। মৌ রাজের মাথার কাছে গিয়ে দুবার ডাক দিতেই রাজ ঘুম থেকে উঠে চোখ কষলিয়ে কষলিয়ে বলতে লাগলো, এই ডাকছিস কেন আমায়? ফজরের আজান হয়ে গেছে, অজু করে নামাজটা পড়ে নিন। এই তোকে না বলেছি নামাজের জন্য ডাকবি না? আমার ভালোর জন্য কি ডাক দেই? আপনার জন্যই তো ডাকি। রাজ এবার রেগে গিয়ে মৌয়ের গালে চড় বসিয়ে দিয়ে বলল, আমার ভালো তোর বুঝতে হবে না। রক্ষিতাদের আবার নামাজ, পারলে তুই গিয়ে পড়। রাজের মুখে রক্ষিতা কথা শুনে দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মৌ চোখের পানি মুছতে মুছতে যায় নামাজে গিয়ে বসলো। নামাজ শেষ করে প্রতিদিনের মতো আজও বলল, হে আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দেন। আমি আমার জন্য কিছু চাই না, আপনি আমার স্বামীকে কবুল করে নেন। তার ওপর কোনো আযাব দিয়েন না, যা দেওয়ার আমাকে দেন। তবে হে আল্লাহ, সহ্য করার শক্তিটাও আপনি আমাকে দেবেন। নামাজ শেষ করে মৌ ব্রেকফাস্ট রেডি করতে চলে যায়। এদিকে রাজ ঘুম থেকে উঠে বেলকনিতে যখন যায়, এমন সময় রাজের ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনের দিকে তাকাতেই দেখে মা ফোন করেছে। রাজ ফোনটা ধরেই বলল, মা কোথায় তুমি? আর বলিস না, তোর মামার বাড়িতে আসছি। তোকে না গতকালকে বললাম। আর শোন, আমাদের ফিরতে সপ্তাহখানেক লেট হবে। আর ঠিক মতো থাকিস, একদম বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা মা, আর তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা, সাবধানে থাকিস। রাজ ফোনটা কেটে দিয়ে ব্রেকফাস্ট করতে যখন রেডি হচ্ছে, এমন সময় মৌ বলল, আপনাকে নীল কোটেই অনেক সুন্দর লাগে। রাজ গায়ে থেকে নীল কালারের কোট খুলে কালো রংটা পরে বের হয়ে গেল। রাজ অফিসে গিয়ে দেখে তার চেয়ারে সুমাইয়া বসে আছে। রাজকে দেখেই সুমাইয়া জড়িয়ে ধরে, এই কি করছো? এটা তো অফিস, কেউ দেখবে তো। আচ্ছা, ছেড়ে দিলাম। আর শোনো, মা ঋতু তারা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। চলো আজ তোমাদের মায়ের সাথে দেখা করতে যাব। কেন? শাশুড়িকে দেখতে যাব তাই। মা আর ঋতু বাসায় নেই, মামার বাড়িতে গেছে। সত্যিই বলছো? হুম। তাহলে চলো, আজ তোমাদের বাসায় রোমাঞ্চ করব। মৌ কি ভাববে? তুমিও না। ও কিছু ভাববে না, ও তো চুক্তি করেছে, কিছুই বলবে না। আর তুমি তো ডিভোর্স দিচ্ছই। আচ্ছা চলো। রাজ সুমাইয়াকে নিয়ে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে মৌ রুমে বসে আছে। সুমাইয়া মৌকে দেখে বলে, জান, একে তুমি ভাড়া করেছো? হুম। আচ্ছা, এই যে তুমি আমাদের জন্য নাস্তা রেডি করো। মৌ কিছু বলছে না।
ফ্যাল ফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। কি হলো, এখনো যাচ্ছ না কেন? সুমাইয়া কি বলল শুনতে পারলে না? মৌ বুকে পাহাড় সম কষ্ট চাপা দিয়ে মুচকি হেসে বলল, যাচ্ছি। মৌ চলে গেলেই সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে। এই সুমাইয়া, কি হচ্ছে, কি হচ্ছে বোঝো না? আমার জানকে আদর করছি। সুমাইয়া রাজকে বিছানায় ফেলে দিয়ে রাজকে আলিঙ্গন করে নেয়। এদিকে মৌ নাস্তা রেডি করে নিয়ে এসে যখন দরজা ধাক্কা দেয়, এমন সময় দেখে সুমাইয়া আর রাজ অর্ধ উলঙ্গ। মৌ আর সহ্য করতে পারে না। সুমাইয়া হঠাৎ দরজা খোলার শব্দে মৌকে এভাবে দেখতে পেয়ে রাগে ফুলছে। মৌয়ের গালে চড় বসিয়ে দিয়ে বলে, তুই রুমে আসবি, দরজা নক করে আসবি না? সরি ম্যাডাম, ক্ষমা করে দিবেন, আমি বুঝতে পারিনি। এই নেন আপনাদের নাস্তা। আচ্ছা এখন তুই যা, আমরা না ডাকলে আর রুমে আসবি না। মৌ রুম থেকে বের হয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মনে হচ্ছে তার কলিজাটা কেউ কুচি কুচি করে কাটতেছে। মৌ পারছে না তার ভাগটা সুমাইয়াকে দিতে। মনে প্রাণে রাজকে সে স্বামী হিসেবে গ্রহণ করেছে। মৌয়ের খুব কষ্ট হলে সে নামাজ পড়ে, এতে কষ্ট খুব কম হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিকে রাজ আর সোমাইয়া বালিশ নিয়ে মারামারি করার সময় সোমাইয়ার হাতের বালিশটার কভার খুলে যায়, আর সাথে সাথে বালিশের কভার থেকে একটা কাগজ বেরিয়ে আসে। রাজ কাগজটা হাতে নিয়ে দেখে মৌয়ের প্রেগনেন্সির রিপোর্ট। রাজের মাথায় রক্ত উঠে যায়। রাজ রিপোর্টটা নিয়ে দৌড়ে বের হয়। রাজের মন চাচ্ছে কাল নাগিনীটাকে এখনই মেরে ফেলি। রাজ রুম থেকে বের হয়ে দেখে মৌ নামাজের মোনাজাত শেষ করে যখন নামাজ শেষ করে উঠে দাঁড়ায়, রাজ তখনই মৌয়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মৌ মাথা ঘুরে জায়নামাজে পড়ে যায়। নাক পেটে রক্ত জায়নামাজে পড়তে থাকে। মৌ এক হাতে নাক চেপে ধরে রাজের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। রক্তে হাত ভেসে যাচ্ছে। এই তুই কার সাথে পেট বাজিয়েছিস, আর কার সন্তান আমাকে গুছিয়ে দিতে চাইছিস? মৌ কিছু বলতে পারে না। ফ্যাল ফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাবি না, তোর নষ্ট মুখ আমার দেখতে মন চাচ্ছে না। আমারটা খাস, আমারটা পড়িস, আমার বাড়িতে থাকিস, তারপর অন্য ছেলের সাথে নিজের দেহ বিলিয়ে দেস। আপনি প্লিজ চুপ করবেন? আমার গর্ভে যে সন্তান, এটা আপনার কয়েক মিনিটের ভালোবাসার ফল। এই চুপ কর নষ্টা মেয়ে। আমি তোকে নিজ হাতে পিল খাইয়েছি, আর তুই কিনা বলিস তুই প্রেগনেন্ট? একটা পাগলেও বলবে তোর গর্ভে একটা জারজ সন্তান। প্লিজ চুপ করবেন আপনি? আল্লাহর শপথ করে বলছি, আমার গর্ভে যে সন্তানটা সেটা আপনারই। আপনি সেদিন যখন আমাকে পিল খাওয়ানোর জন্য পিলটা মুখে তুলে দিলেন, আমি তখন পিলটা খাইনি, মুখে রেখেছিলাম। পারিনি সেই দিন পিল নামক ছোট্ট বিষটা আমার ভেতর জন্ম নেওয়া একটা জীবনকে হত্যা করতে। আমি পারিনি আপনার দেওয়া পিলটা খেতে। আর আমার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা আপনারই সন্তান। ভয় পাবেন না, চুক্তি শেষ হলে চলে যাব। আপনাকে আমার গর্ভের সন্তানকে পরিচয় দিতে হবে না। তবুও জারজ বলবেন না। জন্মের আগে ওর নামে মিথ্যা অপবাদ আল্লাহ সহ্য করবেন না। আর বিশ্বাস করেন, আপনি ছাড়া কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আপনি আমাকে রক্ষিতা বা পতিতা যা কিছুই ভাবেন না কেন, আমি আপনাকে স্বামী হিসাবেই ভাবি। যতদিন চুক্তি আছে ততদিন আপনি আমার স্বামী। মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করেছি। মৌয়ের মুখে এমন কথা শুনে সুমাইয়া অগ্নি মূর্তি ধারণ করে। মৌয়ের বাম গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। মৌ সুমাইয়াকে কিছু না বলে রাজের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকায়। নিজের স্বামীর সামনে অন্য একটা মেয়ে তার গায়ে হাত তুলল, তাতে রাজের দৃষ্টিপাত হলো না। মৌয়ের চোখে পানি আর বাধা মানল না। চোখের পানি মুক্তার দানার মতো টপ টপ করে পড়ছে। বাহ বাহ, দেখছো জান কেমন কান্নার অভিনয় করছে? আরে চুক্তি করেছো ভালো কথা, তাই বলে পেটে বাচ্চা নিতে হবে? আর শোনেন মিস মৌ, রাজ জন্মগতভাবেই আমার সম্পত্তি, আমার জান। আমরা পরিবার মেনটেন করে খুব শীঘ্রই বিয়ে করছি। নেক্সট টাইমে স্বামীর অধিকার নিয়ে রাজের দিকে হাত বাড়াবেন না। রক্ষিতার মতোই থাকবে। চলো যান, সময় নষ্ট হচ্ছে। জানি না কবে আমার জানকে সম্পূর্ণ আপন করে পাবো। আমার অনেক ভয় হয়, যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি বাঁচব না। রাজ সুমাইয়ার কপালে চুমু দিয়ে বলল, কি রকম অলক্ষণে কথা বলছো? তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আচ্ছা চলো রুমে যাব, আবার বাসায় যেতে হবে। সুমাইয়া আর রাজ তাদের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়েই সুমাইয়া রাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। রাজের বুকের উপর শুয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা সুমাইয়া, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কই না তো, ভালোবাসি না। তবে কি জানো রাজ, আমি যতবার নিঃশ্বাস নেই তার চেয়ে বেশিবার আমার জান পাখিটাকে মিস করি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সত্যিই মরে যাব।
বিদেশের মাটিতে যখন ছিলাম তখন তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম। আমার মনে হতো তুমি আমার সাথেই আছো। প্রতিনিয়ত তোমাকে মিস করতাম। জানো জান, তুমি কখনো ছেড়ে যেতে চাইলে আমায় গলা টিপে মেরে ফেলো, তারপরে ছেড়ে যেও। আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে পারবো না। সোমাইয়া কথাটা বলেই কেঁদে দিল। রাজের বুকের ভেতরটা কেমন যেন চিনচিনে ব্যথা করতে লাগলো। সোমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগলি আমার, আমি মরে গেলেও আমার আত্মাটা তোমায় ভালোবাসবে, মরতে হবে না। এই বলে সুমাইয়া তার উষ্ঠযুগল রাজের উষ্ঠযুগলকে সাদরে আলিঙ্গন করে নিল। দুজনেই পান করলো ভালোবাসার অমিয় সুধা। আচ্ছা রাজ, তুমি কি জাদু দেখবা? জাদু? সেটা আবার তুমি কেমনে? বলো, দেখবে কি না? আচ্ছা, তুমি কি আমেরিকা থেকে জাদু শিখে আসছো? রাগাবা কিন্তু। রাগালে কি করবে? রাগালে কামড় দেব। আচ্ছা, কামড় দিতে হবে না, দেখাও জাদু। সোমাইয়া আস্তে আস্তে বুকের কাপড় সরাচ্ছে। এই 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 কি করছো? কাপড় খুলছে কেন? আহা, জাদু দেখার সময় কথা বলতে হয় না, চুপ করে দেখো। সোমাইয়া বুকের কাপড়টা অনেকটা সরাতেই রাস দেখতে পেল সোমাইয়ার বুকের ওপর স্ট্যাটু করা রাস মাই হার্ট। রাস দেখেই কেঁদে ফেললো। কান্নাজনিত কণ্ঠে বলল, সোমাইয়া, এত ভালোবাসো আমায়? কই, বাসি না তো। আমি তোমাকে ভালোবাসি। তুমি যে আমার জান। তোমাকে ছাড়া বাঁচবো কেমনে? আমাকে নিয়ে বাঁচবে। আর শোনো, 3 থেকে 4 মাসের মধ্যে প্ল্যান সাকসেস হবে। মা বলেছে তার শেয়ার আমার নামেই লিখে দেবে। তখন মা আর আমাদের সিদ্ধান্তের ওপর কথা বলতে পারবে না। মৌকে ডিভোর্স দিয়ে দেব। সত্যি বলতে মৌ এখনো দাবার গুটি। ওকে দেখে শুনে চলতে হবে। মাই জান, এখন আদর করো, পাপ্পি দাও। এইদিকে মৌ নাকে মুখে পানি দিয়ে অন্য রুমে বসে আছে। মৌ পেটে হাত দিয়ে বলছে, তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস তুই? মার কথা শুনতে পাচ্ছিস? শোন না, তোর বাবা এর কথায় রাগ করিস না কেমন? তোর বাবাইটা অনেক রাগী, তাই না? আর হে শোন, তোর বাবাই তোকে কোনো কিছু বললে কান ধরে থাকবি, শুধু আমার কথা শুনবি, মনে থাকবে? আর কাঁদবি না কেমন? তুই যদি কাঁদিস তাহলে আমিও কেঁদে দেব। এই বলে মৌ ফুপিয়ে কাঁদতে লাগলো। চোখের পানি আল্লাহ যে কত দিয়েছে। শুনেছি মা জন্ম দেওয়ার পরই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মায়ের দুধটাও আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। জন্ম নেওয়ার পরই নাকি গগন বিদায়ী কান্না করেছিলাম। হে আসমান জমিনের প্রভু, আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে? যদি ভালো লাগে সহ্য করবার ক্ষমতা দিও। আমি তোমার খুশির জন্য আমৃত্যু কেঁদে যাব। আর মাঝে মাঝে খুব রাগ হয় দাদির প্রতি। ছোটবেলা বাবা যখন গলা টিপে ধরেছিল তখন কেন বাঁচিয়েছে আমাকে? অপায়া মেয়েদের বাঁচতে হয় না। অপায়া কারণেই মাকে জন্মের পরই বাবার কাছ থেকে কেড়ে নিয়েছি। যে বাবা আমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিল সে বাবাকেই কষ্ট দিয়েছি। বাবা আজও আমাকে মায়ের হত্যাকারী ভাবে। যদি আমি পৃথিবীতে না আসতাম তাহলে নাকি মা মরতো না। এদিকে ময়ের পাশে রাখা তার ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা একবার রিং হতেই দ্বিতীয়বার মৌ চোখের পানি মুছে ফোনটা রিসিভ করে বলল, মা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, তোর দুয়াতে ভালোই আছি। আমার মাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। মা, আপনার শরীর কেমন? ভালো। আচ্ছা, রাজ কোথায়? বাসায় না অফিসে? মা, রাজ বাসায়। আমার একা একা থাকতে কষ্ট হবে বলে রাজ অফিসে যায়নি। তাই বুঝি? সত্যিই মা, আমি যা 22 বছরে পাইনি তুই তা কয়েকদিনেই করে দেখিয়েছিলি। তোর প্রতি আমার বিশ্বাস ছিল। আচ্ছা, হাদার আমটা খেয়েছে আর তুই খাইছিস মা? হ্যাঁ মা, জানো আজকে রাজ বিরিয়ানি এনেছিল। ওই নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে বলে মৌ আর কান্না আটকাতে পারল না। ফোন ধরে চাপা কান্না করে দিল। কি হলো মা, তুই কাঁদছিস? না মা, আপনার আর রিত্যের জন্য মন খারাপ লাগছে তাই একটু। ধুর পাগলি, কাঁদে না। আমরা 3-4 দিন পর এসে পড়ব। আচ্ছা মা, নামাজ পড়বো, এখন রাখি। ফোনটা কেটে দিয়েই চোখ যায় তাদের রুমের দিকে। দরজা এখনো আটকানো। মনে হচ্ছে কেউ মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। বাঙালি মেয়ে সব পারলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল 2টা বাজে। মৌ তাড়াহুড়া করে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখে রাজ আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। কিছু বলবেন আপনি? রান্না করছো? নামাজ শেষ করলাম, আপনারা একটু বসেন, আমি রান্না করে নিয়ে আসছি। কি? তার মানে এখনো রান্না হয়নি? রাজ, এই মেয়েকে তুমি বাড়ির রানী করে নিয়ে আসছো? এই শোনো, এই শোন, আধা ঘন্টার মাঝে যেন রান্না করে নিয়ে আসা হয়, না হলে তোর কাপড় গা থেকে খুলে পেটাবো। চলবে? অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।